আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন গুণগত রসায়ন চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে ছিল কোয়ান্টাম সংখ্যা। তো চারটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত আছি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এবং কিছু নীতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে নীতিগুলো হচ্ছে আমাদের আউটবাউ নীতি, হুন্ডের নীতি এবং হচ্ছে পাউলির বর্জন নীতি। এই নীতিগুলো আমরা কেমিস্ট্রি বইয়ের গুণগত রসায়ন চ্যাপ্টার খুললেই দেখতে পাবো। তো আমরা প্রথমেই আউটবাউ নীতি নিয়ে একটু কথা বলতে শুরু করি। যে আউটবাউ নীতি বলতে কি বোঝায়, আমরা 9-10-এও এই বিষয়টা সম্পর্কে সামান্য অবগত ছিলাম এবং একটা খুবই কমন প্রশ্ন ছিল আমাদের, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কেন 4s না গিয়ে 3d-তে অবস্থান করে। এই প্রশ্নটা আমরা অনুধাবনমূলক প্রশ্নে অনেকবার পেয়েছি বোর্ড পরীক্ষায় এবং স্কুলের বিভিন্ন পরীক্ষাতে। তো আমরা আজকে একটু আউটবাউ নীতি সম্পর্কে আলোচনা করি। তো আউটবাউ শব্দের এটি একটি জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। তো এই কথাটা দ্বারা কী বোঝাচ্ছে আলটিমেটলি, অর্থাৎ কোনো একটা জিনিস বা ইলেকট্রন সমূহ সবসময় নিম্ন শক্তিস্তর পূরণ করে তারপর উচ্চ শক্তিস্তরের দিকে গমন করবে। তো এখানে নিম্ন শক্তিস্তর, উচ্চ শক্তিস্তর আমরা কীভাবে বুঝতে পারবো? নিম্ন শক্তিস্তর এবং উচ্চ শক্তিস্তর এই দুইটা জিনিস আমরা n+n এই ধারণা থেকে বা এর মান থেকে আমরা জানতে পারি। তাহলে n+n এর মানের উপর নির্ভর করে আমাদের উচ্চ শক্তিস্তর হবে নাকি নিম্ন শক্তিস্তর হবে সেই জিনিসটা আমরা দেখতে পারি। তাহলে আউটবাউ নীতি অনুযায়ী আমাদের ইলেকট্রন সমূহ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রনগুলো কিভাবে আমাদের অরবিটালগুলোতে থাকে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। আমরা যদি একটা ইলেকট্রনের পরমাণুর কথা চিন্তা করি, যেমন হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম ধরে নিলাম আমরা এখানে, তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে এটা হবে 1s2 2s2 2p6 3s2। এই যে এই ক্ষেত্রে প্রথমে 1s-এ গেল, তারপর 2s-এ গেল, 2p-তে গেল, 3s-এ গেল। তো এখানে প্রথমেই কেন 3s-এ গেল না, 2p-তে গেল না, আবার 2s-এ গেল না, শুরু হলো কেন 1s থেকে? কারণ হচ্ছে 1s হচ্ছে সর্বনিম্ন স্তর এই ক্ষেত্রে। তাহলে 1s-এর মানটা আমরা যদি n+n দ্বারা নির্ধারণ করি, তাহলে দেখা যাক কী বের হয়। তাহলে এই ক্ষেত্রে 1s-এর কথা যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ, যেটার মান হচ্ছে, এর জন্য n এর মান হচ্ছে আমাদের কত? 1। আর s এর জন্য, s হচ্ছে আমরা কি জানি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। s এর জন্য আমাদের l এর একটা মান আছে যেটা হচ্ছে 0। তাহলে p এর জন্য কত? p এর জন্য হচ্ছে আমাদের 1, d এর জন্য হচ্ছে 2, f এর জন্য হচ্ছে আমাদের 3। তাহলে এই ক্ষেত্রে আমাদের 1s এর জন্য মান কত আসতেছে? 1+0, তার মানে হচ্ছে 1। তাহলে আমরা 2s দেখি কত আসে, 2s। তাহলে এর জন্য n+n এর মান কত? তাহলে 2 প্লাস হচ্ছে 0, তার মানে হচ্ছে 2। আবার যদি আমরা এখানে 2p-র কথা দেখি, তাহলে কত আসে? n+n এর মান, তাহলে এই ক্ষেত্রে 2p এর জন্য l এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 3। তার মানে আমরা দেখতে পারতেছি যে আস্তে আস্তে মানগুলো উপরের দিকে যাচ্ছে, 1 2 3। এর জন্য ইলেকট্রনগুলো প্রথমে 1s-এ গেল, তারপর 2s-এ গেল, তারপর 2p, তারপর হচ্ছে 3s। তার মানে নিম্ন শক্তিস্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তিস্তরের দিকে আমাদের এখানে যাচ্ছে। তার মানে আউটবাউ নীতির মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ইলেকট্রনগুলা নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে আস্তে আস্তে গমন করে বা সেই জায়গাগুলো পূরণ করে। তাহলে বহুল পরিচিত আমাদের যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ছিল, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আমাদের, এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এই পর্যন্ত হলো 18, তাহলে 3d1 আর হচ্ছে 4s2। তাহলে 4 10 18 সরি 4 10 12 18 19। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়ে গেল কত? 19। তাহলে কেন সর্বশেষ ইলেকট্রনটি 4s-এ না গিয়ে 3d-তে গেল? এই ক্ষেত্রে আমরা 4s আর 3d এই দুইটার যদি শক্তির তুলনা করি, তাহলে এই ক্ষেত্রে n+n এর মান আমাদের কি হবে? এর জন্য n+n এর মান আমাদের কি হবে? তাহলে এই ক্ষেত্রে n এর মান হবে আমাদের 4
প্লাস হচ্ছে 0, তার মানে আলটিমেটলি হচ্ছে 4। আর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, সরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4s এর শক্তি 3d এর তুলনায় কম। এর জন্য আমাদের সর্বশেষ ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ গেছে, এটা আমাদের বহুল পরিচিত জিনিস। তো এইভাবে আমরা আউটবাউন্ড নীতির মাধ্যমে বুঝতে পারি যে কীভাবে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তরগুলো আগে পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরের দিকে যায়। তাহলে আমরা আউটবাউন্ড নীতি অনুযায়ী শক্তি স্তরের যে ক্রমটা পাই মোটামুটি এরকম: 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s ডট ডট, এরকম আরও অনেক আছে। যত ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকবে আমরা এরকমভাবে আস্তে আস্তে বৃদ্ধি করে ইলেকট্রন সংখ্যাগুলো বসিয়ে দিতে পারবো। তো আউটবাউন্ড নীতি আমাদের খুবই সিম্পল একটা জিনিস ছিল। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে হুন্ডে নীতি সম্পর্কে একটু আলোচনা করি। হুন্ডে নীতি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, হুন্ডের নীতির মূল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে উপশক্তি স্তর সমূহতে আমাদের অরবিটাল সমূহ থাকে। তো যেগুলো আমাদের সমশক্তি সম্পন্ন অরবিটাল, সেই অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকে। তো এই কথাটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। সেটা হচ্ছে আমরা যদি নাইট্রোজেনের কথা চিন্তা করি, আমরা সকলেই জানি যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা হবে 1s2 2s2 আর হচ্ছে 2p3। তাহলে এই ক্ষেত্রে যতটা না ভালোভাবে বোঝা যাচ্ছে, আমরা যদি একটু ভেঙে করি তাহলে 1s2 2s2, আমরা জানি p এর 3টা অরবিটাল আছে। তাহলে কি আছে? 2px 2py আর একটা হচ্ছে আমাদের 2pz। তাহলে এই যে 3টা ইলেকট্রন আছে, এই 3টা ইলেকট্রন 3টা অরবিটালে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হবে 1 1 1। আমরা কখনোই এই 1কে বাদ দিয়ে এখানে 2 লিখতে পারবো না, বা এটা 0 করে দিতে পারবো না, এটা 1 করতে পারবো না। অর্থাৎ ইলেকট্রন সমূহ যদি গমন করে তাহলে প্রথমে সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় তারা থাকার চেষ্টা করবে, অর্থাৎ একটা একটা করে প্রথমে প্রবেশ করবে। তারপর যদি ইলেকট্রনের আধিক্য থাকে সেই ক্ষেত্রে আবার নতুন করে আবার ইলেকট্রনগুলা তাদের ঘরগুলা পূরণ করবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা বক্স পদ্ধতিতে যদি করতে চেষ্টা করি তাহলে এই জিনিসটা হবে এরকম। তাহলে তাহলে এই ক্ষেত্রে একটা ইলেকট্রন ছিল, এটা হবে এরকম স্পিন, এরকম স্পিন, এরকম স্পিন। এটা খুবই সরল একটা জিনিস। আমরা আরেকটু ইলেকট্রন সংখ্যা যাদের বেশি আছে এরকম একটা পরমাণু নিয়ে কথা বলি। যদি আমরা অক্সিজেন নিই তাহলে অক্সিজেনের হচ্ছে 8। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 1s2 2s2 2p4। তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করে করি তাহলে 1s2 2s2
2px 2py এবং হচ্ছে 2pz। তাহলে এটা যদি বক্স পদ্ধতিতে আমরা দেখি যে কিভাবে আসলে অযুগ্ম অবস্থায় থাকে সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কয়টা হবে, প্রথমে একটা একটা করে যাবে, তারপর ইলেকট্রন বাকি থাকলো কয়টা, আরও একটা বাকি আছে, তাহলে প্রথমে অগ্রাধিকার পাবে কি, অবশ্যই এক্স। কোনোভাবেই পিজেড অথবা পিওয়াইতে সেই ইলেকট্রনটা আমরা দিতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে প্রথমে একমুখী স্পিনে থাকবে। প্রত্যেকটা ইলেকট্রন একটা একটা করে আগে একমুখী স্পিনে গেল, বাকি থাকে আমাদের আরেকটা ইলেকট্রন, সেই ইলেকট্রন হচ্ছে আমাদের এই যে ইলেকট্রনটা। তাহলে এই ইলেকট্রনটা এবার কি করবে, আবার পি এক্স আই এসে বিপরীতমুখী স্পিনে যাত্রা শুরু করবে। তাহলে হুন্ডের নীতি যে মূল কথাটা সেটা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহতে এই ক্ষেত্রে পি এক্স পিওয়াই 2py আর হচ্ছে 2pz, এই প্রত্যেকটারই কিন্তু শক্তি একই রকম, অর্থাৎ তারা সমশক্তি সম্পন্ন অরবিটাল। তাহলে এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে কি করতে হবে, প্রথমে আমাদের ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম যে বিজোড় অবস্থায় আছে আমাদের, এই বিজোড় অবস্থা পূরণ করার পর তারপর যদি আমাদের অতিরিক্ত ইলেকট্রন থাকে তারপর তারা বিপরীতমুখী স্পিনে আমাদের এই যে জায়গাগুলো পূরণ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। আচ্ছা, আমরা যদি একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সকলেরই পরিচিত, যেমন ক্রোমিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত হচ্ছে 18। তাহলে এরপর আসার কথা 4s2 3d4, তাহলে হচ্ছে 20 10 18 18 6 হচ্ছে 24। কিন্তু আমাদের এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভুল, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। কেন ভুল, আমরা জানি যে অর্ধসম্পূর্ণ যেগুলো অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস আছে, যেমন হচ্ছে 3d5 4s1 অথবা 3d10 4s1, এই টাইপের ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের সাধারণত সুস্থিতিশীল বেশি হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের এই ক্ষেত্রে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এই ক্ষেত্রে 4s1 হবে আর 3d হবে কি 5। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের বক্স পদ্ধতিতে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গমন করছে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা প্রথমে 4s ছিল কয়টা, 4s ছিল 2টা, 3ds ছিল 4টা। তাহলে এটা যদি আমরা দেখি 1 2 3, আচ্ছা এই ক্ষেত্রে 4s এর প্রথম ছিল 2টা ইলেকট্রন থাকলো, তারপর 3ds ছিল 4টা, 1 2 3 4, এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ঘর ফাঁকা ছিল। তো এবার কি হবে, যে 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে, 3d তে চলে গেছে। তাহলে 3d তে যদি চলে যায় তাহলে এখান থেকে আমাদের একটা ইলেকট্রন কিন্তু কমে যাবে। তাই এই ইলেকট্রনটা কোথায় যাবে, এখানে ছিল বিপরীতমুখী স্পিনে, কিন্তু এখানে গিয়ে হয়ে যাবে আগের মতো একমুখী স্পিনে। তাহলে আমাদের সর্বশেষ ইলেকট্রনের অবস্থান কোথায় হলো, আমাদের 3d অরবিটালে সর্বশেষ ইলেকট্রনের অবস্থান করতেছে। তাহলে এই ক্ষেত্রে 3d যে আমাদের উপশক্তি স্তরটা আছে, এই ক্ষেত্রে আমরা কী পাবো, জানি ডি এর হচ্ছে আমাদের 5টা, তাহলে হচ্ছে dxy dyz dzx dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে dz স্কোয়ার। তাহলে আমরা দেখতে পারতেছি যে 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে, 3d তে চলে গেছে। ওকে ফাইন। তাহলে এবার আমরা পাউলির বর্জন নীতি নিয়ে একটু কথা বলি। পাউলির বর্জন নীতির সাথে আমাদের এই যে আউবাউ নীতি এবং হুন্ডের নীতি, এই জিনিসগুলো একটু কাজে লাগবে। আমরা দেখি পাউলির বর্জন নীতিতে কি বলা আছে মূলত।
আমাদের পাউলির বর্জন নীতির যে মূল কথাটা সেটা হচ্ছে যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এই কথাটা দ্বারা বোঝাচ্ছে আমরা ইতিমধ্যে চারটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অবগত আছে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই যে নীতিটা তিনি দিয়েছেন এটা আমরা যে কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রন দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে কেন তিনি এই টাইপের কথাটা বলছেন যে কোনো পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না, অর্থাৎ কোনোভাবেই সম্ভব না। তাহলে আমরা যে কোনো একটা পরমাণু নিই এবং তার যে কোনো দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা বের করে দেখি যে প্রকৃতপক্ষেই নীতিটা ঠিক আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা নিই, যেমন সোডিয়ামই নিলাম। তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 11টি। তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 আর হচ্ছে 3s1। তাহলে এটা যদি আমরা একটা বক্স পদ্ধতিতে দেখি তাহলে এই ক্ষেত্রে পি এর জন্য একটা বক্স দিলাম 1 2। পি এর আমরা জানি 3টা অরবিটাল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি 2px, এটা হচ্ছে 2py, এটা হচ্ছে 2pz। আমাদের ইলেকট্রন সংখ্যা আছে 6টা। আমরা হুন্ডের নীতি অনুযায়ী বসানোর চেষ্টা করব। তাহলে প্রাথমিকভাবে একটা একটা করে যাবে একমুখী স্পিনে, বাকি থাকলে আরও 3টা ইলেকট্রন তারপরে তারা বিপরীতমুখী স্পিনে যাবে। আচ্ছা, এইখানে আছে 3s1, এটাকে একটু বক্স পদ্ধতিতে দেখি। এটা একটা ইলেকট্রনই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একমুখী স্পিনে থাকলো। এবার আমরা যদি এখানে যদি প্রশ্ন আসে যে সোডিয়ামের 10তম ও 11তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে ঘটনা কি ঘটবে আমরা একটু দেখি। তাহলে 10তম ইলেকট্রনটা কোথায় আছে আর 11তম ইলেকট্রনটা কোথায় আছে সেটা আগে দেখতে হবে। আমাদের বোঝাই যাচ্ছে যে 11তম ইলেকট্রনটা আমাদের 3s অরবিটালে অবস্থান করতেছে। এবং তাহলে 10তম ইলেকট্রনটা কোথায়? আমাদের প্রাথমিকভাবে এই পর্যন্ত 4 5 6 7 8 9 10, অর্থাৎ বোঝা যাচ্ছে যে 10তম ইলেকট্রনটার অবস্থান হচ্ছে 2pz অরবিটালে। তাহলে আমরা এইবার লিখতে পারি যে 2p 10তম ইলেকট্রনটার অবস্থান হচ্ছে 2pz1 আর 11তম ইলেকট্রনের অবস্থান হচ্ছে 3s1 এ। তাহলে 2pz1 এ এই ক্ষেত্রে আমরা চারটি কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখব। এই ক্ষেত্রে এই 2টা হচ্ছে আমাদের কি, 2টা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে n এর মান 2, p এর জন্য l এর মান আমরা জানি, কিছুক্ষণ আগেই দেখেছি আমরা যে p এর জন্য l এর মান হচ্ছে 1, m এর মান l এর মান যদি 1 হয় আমরা গতদিন শিখেছিলাম যে m এর মান হবে -1 থেকে -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টা মান হওয়া সম্ভব। তাহলে আমরা -1 0 +1। এবার খেয়াল করে দেখো যে আমাদের 10তম ইলেকট্রনের অবস্থান হচ্ছে 2pz অরবিটালে। তাহলে যদি 2pz অরবিটালে অবস্থান হয় সেই ক্ষেত্রে আমাদের m এর মান হবে কত? +1। s এর মান কোন মুখী স্পিনে আছে? এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। তাহলে নিচের দিকে মুখ করে আছে বিদায় এটার মান হবে, আমি কতদিন বলছিলাম, এটা হচ্ছে কি -12। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে 2pz1 অর্থাৎ 10তম ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এখানে আছে। এবার আমরা একটু 11তম ইলেকট্রন নিয়ে দেখি যে আসলে চারটি কোয়ান্টাম সংখ্যার মান মিলে কিনা বা এক হয় কিনা। তাহলে 11তম ইলেকট্রনের অবস্থান হচ্ছে 3s1, অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে n এর মান আমাদের আসবে কত? n এর মান আসবে 3, s এর জন্য l এর মান হবে আমাদের 0, s যেহেতু 0 তাহলে অবশ্যই m এর মান হচ্ছে 0। তাহলে s এর মান কত? স্পিন কোয়ান্টাম সংখ্যা কোন মুখী স্পিনে আছে? উপরের দিকে মুখ করে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মান হবে +12। এবার আমরা খেয়াল করে দেখি যে এই ক্ষেত্রে যে চারটা মান আমরা পেয়েছিলাম অর্থাৎ 2pz অরবিটালে যে চারটা মান আমরা পেয়েছিলাম 3s1 এ যে ইলেকট্রনরা অবস্থান করতেছে তার চারটা কোয়ান্টাম সংখ্যার মান এক কিনা? অবশ্যই এক না। তাহলে এই ক্ষেত্রে পাউলির বর্জন নীতি যে ঠিক আছে আমরা দেখতে পারতেছি যে পাউলির বর্জন নীতি অবশ্যই ঠিক আছে। এবার
আমরা একটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে কপার আর হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামেরটা আমরা ইতিমধ্যেই দেখেছি। আমরা যদি একটু কপার নিয়ে দেখি, কপার নিয়ে দেখলে আমরা এখানে দেখতে পারবো যে তার আছে 29টা ইলেকট্রন। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d হচ্ছে 9। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলছিলাম যে অর্ধপূর্ণ বা যে কোনো একটা পূর্ণ যদি আমাদের 3d 10 হয়, 4s1 যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতিশীল। তাহলে এই ক্ষেত্রে আমাদের সংশোধন করার পর এটা কি হবে, এটা যদি 4s1 হয়, এটা যদি আমরা 1 2 3 4, তাহলে এই ক্ষেত্রে 3d 9 ছিল, 1 2 3 4 5 6 7 8 9, আর এইখানে ছিল আমাদের দুইটা, তাহলে 1 2। এবার কি হবে যে 4s থেকে একটা ইলেকট্রন আমাদের 3d অরবিটালে চলে যাবে বা উপশক্তি স্তরে চলে যাবে। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে, এইখানে চলে আসবে। তাহলে আমাদের কিন্তু এইখানে একটা ইলেকট্রনের সংখ্যা কিন্তু কমে যাবে। ওকে, তাহলে এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে একটা কনফিউজিং কোশ্চেন আসতে পারে যে কপারের সর্ববহিস্থ ইলেকট্রন এবং সর্বশেষ ইলেকট্রনের অবস্থান কোথায়। তাহলে এই ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কিন্তু আমাদের এই ইলেকট্রনটা, এবং সর্ববহিস্থ ইলেকট্রনটা হচ্ছে কিন্তু আমাদের সবার বাহিরে যেটা অবস্থান করতেছে, অর্থাৎ 4s এ যেটা অবস্থান করতেছে, এটাই কিন্তু আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন। এটা যদি কপার হয় তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের 4 নম্বর কক্ষপথ, ঠিকভাবে আঁকানো হলো না। তো 4 নম্বর কক্ষপথে এটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ, অর্থাৎ একদম বাহিরের কক্ষপথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ ইলেকট্রন আর সর্বশেষ ইলেকট্রনের যদি কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে, এক্ষেত্রেও কিন্তু আমাদের 4টা ডিফারেন্ট মান আমরা পাবো। কারণ একটার অবস্থান হচ্ছে আমাদের 3d অরবিটালে বা অপশক্তি স্তরে, আরেকটার অবস্থান হচ্ছে আমাদের 4s অরবিটালে। তাহলে অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের কি সর্বশেষ যেটা ইলেকট্রন সেটার অবস্থান কোথায়, এটা হবে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ইলেকট্রন, আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের সর্ববহিস্থ ইলেকট্রন। তাহলে অবশ্যই দুইটার মান কি হবে, দুইটার মান অবশ্যই কিন্তু ভিন্ন হবে। তাহলে 4s1 একটা পাবো, আরেকটা পাবো আমাদের 3d জেড স্কোয়ারে, এইখানে একটা পাবো, এইখানে একটা পাবো। তাই এইখান থেকে আমরা শুরুতেই দেখতে পারতেছি যে 4টি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে, কারণ অলরেডি এইখানে আমাদের n এর মান কিন্তু ভিন্ন হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে পাউলির বর্জন নীতি অনুযায়ী যে কথাটা বলা আছে যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে একটু সামারাইজ করি। তাহলে আমরা প্রথমে আমরা আলোচনা করছিলাম আউবাউ নীতি নিয়ে, দ্বিতীয়তে আমরা আলোচনা করলাম হুন্ডের নীতি নিয়ে, এবং তৃতীয়তে আলোচনা করলাম পাউলির বর্জন নীতি নিয়ে। তাহলে আউবাউ নীতি অনুযায়ী আমরা দেখলাম যে ইলেকট্রন সমূহ কিভাবে নিম্ন শক্তি স্তরগুলো পূরণ করে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে গমন করে। আমরা হুন্ডের নীতি অনুযায়ী দেখলাম যে ইলেকট্রন সমূহ অরবিটাল সমূহে সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করে। এবং সর্বশেষ যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। এখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, এবং বোর্ড পরীক্ষাতেও আসার সম্ভাবনা আছে, খ নাম্বারেও আসতে পারে অথবা গ নাম্বারেও দিয়ে দিতে পারে যে পাউলির বর্জন নীতি অনুযায়ী এই দুটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে তোমরা খুব সহজেই আমাদের এই নলেজগুলো কাজে লাগে সেগুলো নির্ণয় করতে পারবা। থ্যাংক ইউ।